আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনারা যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির এক্সক্লুসিভ মডেল টেস্ট 45 নম্বরে। প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সাফল্যের রহস্য খুঁজতে ব্যতিব্যস্ত, তাহলে আমি বলবো আপনারা সঠিক জায়গায় এবং সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আজকের ভিডিওতে আমরা শিখব 19তম শিক্ষক নিবন্ধনের সেই সকল কৌশল এবং ট্রিক্স যার মাধ্যমে আপনারা একটা নিজেদের ভালো প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দিতে পারবেন। আমরা ওই সকল গুরুত্বপূর্ণ তথ্য, ওই সকল গুরুত্বপূর্ণ অধ্যায় এবং টপিকস থেকে আলোচনা করেছি এবং প্রশ্নগুলো যুক্ত করেছি বরাবর যে সকল টপিকস থেকে প্রশ্ন হয়ে থাকে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা শুরু করি আমাদের আজকের গুরুত্বপূর্ণ এই ক্লাসটি। আপনাদের এই চাকরির জীবনের কষ্ট, পরিশ্রম অত্যন্ত দ্রুত পরিসমাপ্তি ঘটে আপনাদের প্রত্যেকের একটা করে কর্মসংস্থানের ব্যবস্থা হোক, এই শুভকামনায় শুরু করছি আমাদের আজকের 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির এক্সক্লুসিভ মডেল টেস্ট 45 নাম্বার। শুরুতেই আমাদের বাংলা অংশে যে প্রশ্নটা রয়েছে, চলিত রীতির শব্দ নয় কোনটি? আমাদের এখানে প্রদত্ত অপশনগুলোর মধ্যে করিবার এটি হচ্ছে চলিত রীতির শব্দ নয়, তার মানে এটি হবে সঠিক উত্তর। ভূষণ্ডির কাক বাগধারাটি সঠিক অর্থ কোনটি? ভূষণ্ডির কাক বলতে বোঝানো হয়ে থাকে দীর্ঘজীবী, তার মানে এটি সঠিক উত্তর। সমীচীন বানান খুবই গুরুত্বপূর্ণ এবং অসংখ্য বার এসেছে যে প্রশ্নটি সমীচীন বানান শুদ্ধি থেকে, দুটোই হবে দীর্ঘ ই, অর্থাৎ ক নাম্বারটি সঠিক উত্তর। বাড়ি বা রাস্তার নাম্বারের পরে কি বসে? এটা আপনারা সকলে জানেন মোটামুটি, এটা হচ্ছে কমা। ভাষা কোন রীতির তদ্ভব শব্দবহুল? আচ্ছা, ভাষা মূলত চলিত রীতির তদ্ভব শব্দবহুল, অর্থাৎ চলিত রীতিতে প্রচুর পরিমাণে তদ্ভব শব্দ ব্যবহার করা হয়ে থাকে। ফর গুড এর সঠিক অর্থ কি? ফর গুড মূলত একটা ফ্রেজ ব্যবহার করি আমরা, এটা এর অর্থ হচ্ছে চিরতরে, তার মানে সঠিক উত্তরটি হবে চিরতরে। অনুবাদ কোনটি সহায়ক? অনুবাদে মূলত জ্ঞান চর্চার সহায়ক হিসেবে কাজ করে। ওয়াস্ট নট ওয়ান্ট নট এর সঠিক বাংলা অনুবাদ কোনটি? এর সঠিক বাংলা অনুবাদ হচ্ছে অপচয় করো না, অভাবও হবে না, তার মানে গ নাম্বার। লবণ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সন্ধি বিচ্ছেদ থেকে একটা দুটো প্রশ্ন আসবে, সঠিক উত্তরটা হবে লো যুক্ত অন। প্রিয় শিক্ষার্থী, ভিডিওর এই মুহূর্তে আপনাদের জন্য আরো একবার জানিয়ে রাখি, আমাদের যে 19তম শিক্ষক নিবন্ধনের স্পেশাল শর্ট সাজেশনটি আপনারা এখনো সংগ্রহ করেননি, অবশ্যই দ্রুত সংগ্রহ করে প্রস্তুতি শুরু করে দিন। আমরা অন্তত আপনাদের এইটা নিশ্চিত করতে পারি যে আমাদের এই বইটা যদি ভালোভাবে আপনারা রপ্ত করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা প্রিলিমিনারিতে কোয়ালিফাই হবেন ইনশাআল্লাহ। এছাড়াও আমাদের ইউনিয়ন সমাজকর্মীর পিডিএফ একটা স্পেশাল শর্ট সাজেশন রয়েছে, আপনারা চাইলে নামমাত্র মূল্যে সেই পিডিএফটিও কিন্তু সংগ্রহ করে পড়াশোনা করতে পারেন। 10 নম্বরে রয়েছে নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি? সন্ধির নিয়ম যারা মানে না তখনই হবে নিপাতনে সিদ্ধ সন্ধি, তার মানে এখানে পরস্পর পরযুক্ত পর, এটাই হবে নিপাতনে সিদ্ধ সন্ধি। চৌচালা কোন সমাসের উদাহরণ? তাহলে এখানে চৌচালা বহুব্রীহি সমাস, চৌচালা যার বা চার চালা যা, তার মানে এখানে বহুব্রীহি সমাসটা হবে সঠিক উত্তর। আমার যাওয়া হয়নি, কার যাওয়া হয়নি? আমার নিচে টান আছে না, তার মানে এখানে কে যায়নি বা আমার যাওয়া হয়নি, আমি কর্তা, তার মানে কর্তায় শূন্য কর্তায় ষষ্ঠী দুইটা রয়েছে, তার মানে এখানে কোনটা সঠিক উত্তর হবে? তার মানে এখানে কর্তায় ষষ্ঠীটা হবে সঠিক উত্তর। সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে? খুব সম্ভবত গতকালের ক্লাসেও আমাদের এই প্রশ্নটা যুক্ত করা হয়েছিল, সঠিক উত্তরটি হবে সংস্কৃত। ব্যতিহার কর্তার উদাহরণ কোনটি? এখানে ব্যতিহার কর্তার উদাহরণ হচ্ছে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এটি হবে সঠিক উত্তর। নিম্নের কোনটি বৃত্তি অর্থে দীর্ঘ ই প্রত্যয় হয়েছে? এখানে দীর্ঘ ই প্রত্যয় যুক্ত হয়েছে বৃত্তি অর্থে পোদ্দারি, ওই যে আমরা কথায় কথায় বলি যে পরের ধনে পোদ্দারি করা, তার মানে এখানে এটি হবে সঠিক উত্তর। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা হলে কোন চিহ্ন বসে? তাহলে অবশ্যই কোলন চিহ্ন বসাতে হবে। চাঁদ শব্দের সমার্থক শব্দ কোনটি? চাঁদ শব্দের সমার্থক শব্দ হবে বিধু। খাতক শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ঘাতক শব্দের বিপরীতার্থক শব্দ, এই প্রশ্নটি প্রিয় শিক্ষার্থী আপনাদের জন্য একটা HW থাকবে। আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং এই HW উত্তরটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের বিগত ভিডিওতে অর্থাৎ গতকালের ক্লাসের ভিডিওতে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছেন, খায়রুল ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম, কুমিল্লা থেকে দেখছি, আলহামদুলিল্লাহ আপনাদের ক্লাসগুলো অনেক ভালো। মাহমুদা লিখেছেন আপনার কথা বলার ধরন উপস্থাপকের মতো, বাংলাদেশ বেতারের উপস্থাপকের মতো কণ্ঠ, অসংখ্য ধন্যবাদ। মোস্তাকিম মিয়া লিখেছেন অসাধারণ, অতুলনীয় আপনার কথা বলার ধরনটা। কোনাবাড়ি গাজীপুর থেকে লিখেছেন মাশাআল্লাহ বলেছেন, আচ্ছা আপনাকে ধন্যবাদ। আজহারউদ্দিন লিখেছেন অনেক সুন্দর ক্লাস স্যার। আজহারউদ্দিন যশোর খুলনা থেকে লিখেছেন, ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত রয়েছেন মামুন গাজীপুর কাপাসিয়া থেকে, অসংখ্য ধন্যবাদ দিয়েছেন। তামান্না তাকরিম লিখেছেন, আচ্ছা তাকরিমা মেবি, তামান্না আক্তার তাকরিমা, আসসালামু আলাইকুম, হবিগঞ্জ থেকে দেখছি, ধন্যবাদ। এমডি মকিম লিখেছেন শিবগঞ্জ থেকে, জনি ভেরামারা কুষ্টিয়া থেকে, জনি অনেকদিন পরে কমেন্ট করেছেন। ফরিদপুর থেকে দেখছি এমডি খান, এছাড়াও লিখেছেন তানজিমা মিরপুর থেকে দেখছি। রেজাউল করিম লিখেছেন স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, বগুড়া থেকে রাবিয়া বলছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, কেমন আছেন? ক্লাসগুলো অনেক ভালো লেগেছেন। আজজুল, আচ্ছা আজহাল সোহাগ, আপনারা একটু দয়া করে আপনার নামটা বলবেন, আমাদের পড়তে অন্তত সুবিধা হয়। নোয়াখালী থেকে রয়েছেন আনাস আনসারি, আচ্ছা আনাস আনসারি। আকলিমা খাতুন লিখেছেন ভিডিও দেখে খুবই উপকৃত হচ্ছি, আচ্ছা তিনি খুব সম্ভবত বগুড়ার। গাইবান্ধা থেকে লিখেছেন মমিনুল, অল্প, আচ্ছা অঙ্কগুলো একটু সময় নিয়ে বুঝালে ভালো হতো, বুঝতে সমস্যা হয়। ওকে, আপনার কথাটা মাথায় রইল। মেহেদী হাসান রমন ফরিদপুর থেকে। এছাড়াও ইউনিয়ন সমাজকর্মের ক্লাস দিবেন কিনা? হ্যাঁ অবশ্যই ইউনিয়ন সমাজকর্মের ক্লাসগুলো পেয়ে যাবেন। গাইবান্ধা থেকে দেখছি, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? জান্নাতুল মাওকলি অনেকদিন পরে কমেন্ট করেছেন। জুলি খান লিখেছেন বরিশাল থেকে, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। উলিপুর থেকে নূরে আলম সিদ্দিকী, তিনি অনেকদিন পরে কমেন্ট করেছেন। এছাড়াও আরো অসংখ্য শিক্ষার্থী রয়েছে, মিঠামইন থেকে ঝিনুক রয়েছে, আতশী খাতুন পাবনা থেকে রয়েছে, আচ্ছা এছাড়া অনেক শিক্ষার্থী রয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং আশা করছি সব সময়ের জন্য আমাদের সাথেই থাকবেন। পর্বত শব্দের সমার্থক শব্দ কোনটি? পর্বত শব্দের সমার্থক শব্দ হবে মেদিনী। আচ্ছা সরি, পর্বত শব্দের তো সমার্থক শব্দ মেদিনী নয় প্রশ্নটা, হ্যাঁ সমার্থক শব্দ নয় কোনটি? মেদিনী, এটা হবে নয়। দীপ্তি পাচ্ছে এমন এক কথায় কি হবে? দীপ্তি পাচ্ছে এমন এক কথায় প্রকাশ করলে হবে দেদীপ্যমান। কোনটি স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ? স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ বিদ্যান, কারণ বিদ্যানের স্ত্রীলিঙ্গ হবে বিদুষী। কোনটি শুধুমাত্র স্ত্রীবাচক হয়? প্রশ্নটা কিন্তু শুধু হবে, মাত্রাটা প্রত্যয়জনিত ভুল হবে। কোনটির শুধু স্ত্রীবাচক হয়? এটা সৎমা, এটি শুধু, এটা নিত্য স্ত্রীবাচক, মনে রাখবেন আমি নিত্য স্ত্রীবাচক নিত্য পুরুষবাচক এই দুটা কিন্তু বলেছিলাম। 100% 1 মার্ক আমি এখনই বলে দিলাম, 100% 1 মার্ক। নিত্য স্ত্রীবাচক বা নিত্য পুরুষবাচক শব্দ, সন্ধি বিচ্ছেদ, প্রকৃতি প্রত্যয়, পর্তুগিজ ভাষার শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এই যে ব্যতিহার কর্তা, এগুলো 100% মার্কস, এগুলো পড়তে হবে আপনাকে, নিয়মিত পড়তে হবে। আমাদের বই রয়েছে, আমাদের বই না থাকলে যে কোনো একটা বই পড়তে হবে, ওভারঅল আপনাকে পড়তে হবে, না পড়লে কিন্তু হবে না। অনুরাগ, এটি কোনটির বাক্য সংকোচন? আচ্ছা অনুরা বলতে বোঝানো হয়ে থাকে যার বিয়েই হয়নি, তাহলে যে নারীর বিয়ে হয়নি সেটি তো অনুরা, তাই না? তার মানে ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। হরতাল কোন ভাষার শব্দ? আচ্ছা এই যে ভাষার শব্দ যেটা বললাম, তাহলে হরতাল এখানে হবে গুজরাটি শব্দ। উক্তি এর প্রকৃতি প্রত্যয় কোনটি? উক্তি এর প্রকৃতি প্রত্যয় হবে ধাতু চিহ্ন বচ যুক্ত তি, তার মানে গ নাম্বার। নো সোনার ডট ডট দেন, তাহলে নো সোনারের পর সাধারণত কি হয়? হ্যাড হয়, তাহলে হ্যাড যুক্ত কোনটা রয়েছে? এই যে ঘ রয়েছে, তাহলে নো সোনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস দেন দ্য স্টুডেন্টস স্ট্যান্ড আপ। 1971 দ্য ইয়ার, তাহলে এখানে গণিত, আচ্ছা ইংলিশ, 1971 ওয়াজ দ্য ইয়ার, কি হয়েছিল 1971-এ? বাংলাদেশ বিজ্ঞান ইন্টু বিং। আচ্ছা তাহলে এখানে হোয়েন বাংলাদেশ কেম ইন্টু বিং, এটি হবে রাইট অ্যান্সার। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, তাহলে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, তাহলে কি আমার যদি একটা পাখির মতো ডানা থাকতো আমি কি করতাম? আমি আকাশে উঠতে পারতাম, তার মানে আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, এটাই হবে রাইট অ্যান্সার।
দ্য ম্যান ইজ টু ডিসঅনেস্ট। আচ্ছা, গতকালে এরকম একটা আমাদের ছিল যে দ্য ম্যান ইজ টু ডিসঅনেস্ট টু স্পিক দ্য ট্রুথ। এরপর রয়েছে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, অনেকদিন পরে আই মেট হিম, এখানে কিন্তু মেট হিম হবে, তার মানে সঠিক উত্তর হবে আই মেট ইউ বা মেট হিম, যেটাই হোক না কেন। দ্য ওল্ড ম্যান ওয়াকস, দ্য ওল্ড ম্যান ওয়াক স্লোলি লেস্ট হি শুড ফল, মানে সে বৃদ্ধ লোকটি আস্তে হাঁটছে যাতে সে না পড়ে যায়। তার মানে এখানে কি হি শুড ফেইল, এখানে হি শুড ফেইলটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, ফেইল বলছি কেন, ফল। ওকে, কতই না বিস্ময়কর মানুষের জীবন, ও হাউ স্ট্রেঞ্জ, তাহলে হাউ স্ট্রেঞ্জ দ্য ম্যানস লাইফ ইজ, এটাই হচ্ছে সঠিক উত্তর। তার বন্ধু নেই বললেই চলে, তার মানে কি ফিউ ফ্রেন্ডস কথাটা ব্যবহার করতে হবে, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, তার মানে তার বন্ধু নেই বললেই চলে। মোস্ট ইম্পর্টেন্ট একটা রয়েছে, খেয়াল করবেন, ভাই ভাই ঠাই ঠাই খুবই গুরুত্বপূর্ণ, তার মানে এখানে হবে ব্রাদার্স উইল পার্ট, তার মানে এটা হবে সঠিক উত্তর ব্রাদার্স উইল পার্ট। শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো, তার মানে কি কাঁদতে কাঁদতে আসা, হাসতে হাসতে আসা, তার মানে কি কেম টু মি ক্রাইং, কেম টু মি লাফিং, কেম টু মি চার্মিং, ড্যান্সিং, এইরকম কথা। তার মানে আমাদের শেষে কি হবে, শেষে নিশ্চয়ই ক্রাইং থাকবে। খুঁজে বের করুন তো কোনটি ক্রাইং রয়েছে, গ নাম্বার, হ্যাঁ এই গ নাম্বারটাই রাইট অ্যান্সার। এই যে এটাই হচ্ছে টেকনিক, আপনি এটা পারেন না বাট এতটুকু মনে রাখতে হবে যে কিভাবে হয়। তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, তুমি কি কখনো সিলেটে গিয়েছো, বা তুমি কি কখনো বিদেশে গিয়েছো, এরকম অনেকবার। তাহলে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, এভার বিন টু লন্ডন, এভার বিন টু আবরুদ, এভাবে আসে না, আসে। তাহলে হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার, তার মানে ক নাম্বারের কিন্তু আমাদের সঠিক উত্তর রয়েছে। আই উইশ আই ড্যাশ চাইল্ড অ্যাগেইন, কে না চাই সেই ছোটবেলা। আই উইশের পরে সর্বদা কি হয়, ওয়ার হয়, অর্থাৎ ভার্ব টু হয়। তাহলে আই উইশ আই ওয়ার চাইল্ড অ্যাগেইন, আমার ইচ্ছা আমি যদি আবার শিশু হতাম। টু অ্যান্ড টু ড্যাশ ফোর, তাহলে 2 আর 2 কত হয়, 4 হয়, তাহলে কি হবে ম্যাক্স হবে, তাহলে 2 অ্যান্ড 2 ম্যাক্স 4। ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার ফুড হ্যাবিটস, আচ্ছা এটা বিভিন্নভাবে আসে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ভার্ব টু হবে চেঞ্জড। দ্য হেডমাস্টার অ্যালং উইথ হিজ কলিগস ড্যাশ কামিং হেয়ার টুডে, আচ্ছা তাহলে এখানে আমরা সঠিক উত্তরটা কি করতে পারি, তাহলে দ্য হেডমাস্টার অ্যালং উইথ হিজ কলিগস, এখানে অবশ্যই সিঙ্গুলার ভার্ব নিতে হবে, অর্থাৎ ইজ, তাহলে ইজ কামিং হেয়ার টুডে। ইট ড্যাশ সিন্স মর্নিং, তার মানে কি ইট হ্যাজ বিন রাইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনড, সেটাও নেওয়া যেতে পারে। তাহলে এখানে আমরা ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং আমরা এটা নেব, কিন্তু যেহেতু আমাদের ঘ নাম্বার অপশন এখানে দুটোই রয়েছে, তার মানে এটা দুটোই হবে রাইট অ্যান্সার। বার্ডস ফ্লাই ড্যাশ ইন দ্য স্কাই, তার মানে বার্ডস ফ্লাই, এখানে কি রয়েছে, অ্যাট এ স্ট্রেক্ট রয়েছে, অ্যাট লার্জ রয়েছে, অ্যালং রয়েছে, তাহলে র্যান্ডম রয়েছে, কোনটা আমরা সঠিক উত্তরটা নিতে পারবো। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর যেটা রাখেন যে অ্যাট লার্জ মানে কি, অ্যাট লার্জ মানে এখানে স্বাধীনভাবে বলা যায়, মুক্তভাবে বলা যায়, বিভিন্নভাবে বলা যায়, তার মানে বার্ডস ফ্লাই অ্যাট লার্জ এট দ্য স্কাই। আবার অনেকে এটা বিভিন্নভাবে উপস্থাপন করে যে একটা না এটা না ব্যবহার করাই ভালো। এরপর হচ্ছে টুথ অ্যান্ড নেইল মিন্স, টুথ অ্যান্ড নেইল বলতে কি বোঝানো হয়, টুথ অ্যান্ড নেইল বলতে এখানে টায়ার্ড, টায়ার্ড হার্ড, সরি টায়ার্ড, এটা বানান কি ভুল করেছ, এটা টায়ার্ড না, ট্রাইড হার্ড, আচ্ছা হ্যাঁ সেই তো বলি, আচ্ছা ট্রাইড হার্ড। এরপরে রয়েছে বিগ বাগ, আচ্ছা বিগ বাগ বলতে আসলে কি বোঝানো হয়, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বোঝানো হয়, তার মানে এখানে ইম্পর্ট্যান্ট পারসন, বিগ বাগ বড় ধরনের কিছু, হ্যাঁ। এরপরে রয়েছে দ্য প্রাইস অফ রাইস ইজ ইনক্রিজিং, চালের মূল্য বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি বাই লিপস অ্যান্ড বাউন্ডস, মানে কি ধাপে ধাপে, লিপস অ্যান্ড বাউন্ডস। আর ধাপে ধাপের পরিবর্তে যদি আমরা কথা বলতে চাই তাহলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এই কথাটাই সবচেয়ে বেশি যৌক্তিক। ডিলা ওয়াজ টু পুয়ার টু বাই এ গিফট ফর জিম, এটাকে নেগেটিভ করতে হবে, তার মানে ডিলা ওয়াজ সো পুয়ার দ্যাট শি কুড নট বাই এ গিফট ফর জিম, তার মানে গ নাম্বারটাতে আমরা কিন্তু রাইট অ্যান্সারটা পেয়ে গিয়েছি। এরপরে নোবডি উইশেস টু বি আনহ্যাপি, এটাকে কি করতে হবে, ইন্টারোগেটিভ করতে হবে।
নোবডি উইশেস টু বি আনহ্যাপি, তার মানে এখানে আমরা সঠিক উত্তর করতে গেলে কি হবে, হু উইশেস টু বি আনহ্যাপি, তার মানে ক নম্বরে তো আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম। আনএমপ্লয়মেন্ট ইজ এ স্টেট, এখানে খুব ভালো করে একটু পড়ে নেবেন। আনএমপ্লয়মেন্ট ইজ এ স্টেট ফর এ ম্যান হ্যাভিং নো ওয়ার্ক টু আর্ন মানি, এটাকে কমপ্লেক্স করতে হবে, তাহলে কমপ্লেক্স করলে নিশ্চয়ই হু থাকবে আমাদের মাঝখানে। আচ্ছা, হু তো আছেই সবগুলোরই, তাহলে এখানে আনএমপ্লয়মেন্ট ইজ এ স্টেট ফর এ ম্যান হু হ্যাজ নো ওয়ার্ক টু আর্ন মানি, তার মানে আমাদের ক নাম্বার এবং খ নাম্বার প্রায় কাছাকাছি রয়েছে। হ্যাঁ, তার মানে খ নাম্বারটাই আমাদের হচ্ছে রাইট অ্যান্সার। এরপর রয়েছে নাউন অফ দ্য ওয়ার্ড সিম্পল, সিম্পলের নাউন ফর্ম কি, সিম্পলের নাউন ফর্মটা হচ্ছে সিম্পলিসিটি, অর্থাৎ গ নাম্বারটা। ফাইন্ড আউট দ্য কারেক্ট সিনোনিম অফ হ্যাজার্ড, হ্যাজার্ড মানে আমরা মূলত বুঝে থাকি আপদ বিপদ, হ্যাঁ, তার মানে এখানে আমরা ডেঞ্জারটা বলতে পারি ডেঞ্জার। গণিত অংশের শুরুতে আমাদের যেটি রয়েছে, একটুখানি সময় নিয়ে আমাদের এই অংশটুকু আপনারা ধৈর্য সহকারে দেখবেন, যে আমাদের এখানে কি রয়েছে, তিনটি পূর্ণ সংখ্যার গড় 150, ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় 120, বৃহত্তম সংখ্যাটি কত। আচ্ছা, তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গড়, তাহলে প্রথম কাজ হবে তিনটি সংখ্যার গড় কত, 150, তার মানে মোট কত, তাহলে 150 গুণন 3, তাহলে কত, 750। আচ্ছা, এবারে দুইটির গড় দেওয়া আছে, তাহলে 120 গুণন 2, তার মানে কত, 12 দুগুণে 24, 240। জাস্ট এটা যদি আমরা এখন বিয়োগ করি তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। আচ্ছা, 3 15 45, সরি, তাহলে এখানে আমরা জাস্ট 450 থেকে আমরা যদি এখানে 240টা বিক্রয় করি, বিয়োগ করি, তাহলে কিন্তু আমাদের এখানে সঠিক উত্তরটি আমরা পেয়ে যাব। তাহলে কত হচ্ছে আমাদের এখানে, 0 হবে, 1 হবে, 2 হবে, তার মানে এই যে সর্বোচ্চ সংখ্যাটা কত, 210, আর এটাই হবে আমাদের আজকের প্রথম অঙ্কের সঠিক উত্তর। x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 এর একটি উৎপাদক কোনটি হবে, তাহলে ওই যে সূত্রটা মনে করেন, এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 স্কোয়ার প্লাস, আচ্ছা, স্কোয়ার মাইনাস এ প্লাস 1, এটা অর্থাৎ এটা হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 একটা হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 একটা হবে, অর্থাৎ আমাদের গ নাম্বারে যেটি রয়েছে এটি হবে রাইট অ্যান্সার। পি এর মান কত হলে 4x স্কোয়ার মাইনাস 9px মাইনাস পি এক্স প্লাস 9 পূর্ণবর্গ। আচ্ছা, পূর্ণবর্গের ক্ষেত্রে আমরা যেটা করতে হবে, এখানে 4x স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 9, আমরা পি এর মান যেহেতু বের করব, তাহলে এখানে 2x টোটাল স্কোয়ার মাইনাস এখানে 9 কে আমরা 3 স্কোয়ার করে নিলাম, তাহলে আমরা এ এবং বি পাইছি। তাহলে সূত্র অনুযায়ী আমাদের এই পি এক্স এর পরিবর্তে এখানে কি নিতে হবে, 2ab ফরম্যাটে ফেলাতে হবে, তাহলে 2 ইন্টু 2x ইন্টু 3। এবারে বলেন তো, 3 দুগুণে 6 দুগুণে 12, তাহলে পি এর মানটা কত পেলাম, 12 পেলাম, তাহলে এখানে 12টা হবে রাইট অ্যান্সার। একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য x একক হলে এর কর্ণের দৈর্ঘ্য কত হবে, তাহলে আমরা কি জানি, কর্ণের দৈর্ঘ্য সমান কি, √a। আচ্ছা, √2 ইন্টু a, যেহেতু এখানে আমাদের a সমান x রয়েছে, তার মানে x √2 বা 2√2x হবে সঠিক উত্তর। দুটি সংখ্যার অনুপাত, এখানে অনুপাত দেওয়া আছে 5:6, এদের গসাগু 4 হলে লসাগু কত, তাহলে এখানে আমাদের এটি কি করতে হবে, 5 6 30, 30 দিয়ে 4 গুণ করব 120, আর লসাগুটা হচ্ছে 120। আমি আবারও বলছি, অনুপাত দুটো গুণ করব, তার সাথে গসাগু গুণ করলে লসাগু পেয়ে যাব। 375-এর 20% কত, ভালো করে করবেন, কত বলছে, 20% বলছে, তাহলে আমরা যদি 10% করি তাহলে কত হবে, 37.5 হবে কিনা, আর 37.5 কে দ্বিগুণটা কত হবে, 20% হবে, আর 37.5 এর দ্বিগুণটা কত হচ্ছে, 75 হচ্ছে, তাহলে 75টা হচ্ছে 375-এর 20%। f of x equal x cube minus 6 x square plus 11x minus 6 হলে f of 2 সমান কত, তার মানে যেই জায়গাগুলোতে x রয়েছে সেই জায়গাগুলোতে 2 দ্বারা আমাদের এখানে কমপ্লিট করতে হবে, তারপরে অ্যান্সারটা করতে হবে। তাহলে প্রথমে x কিউব রয়েছে, তার মানে 2 কিউব মাইনাস 6x স্কোয়ার, তার মানে 6 2 স্কোয়ার প্লাস 11 ইন্টু 2 মাইনাস 6, এটা তাহলে 2 কিউব মানে 8 মাইনাস এখানে স্কোয়ার করলে কত হবে, 4 4 6 24 প্লাস 11 দুগুণে 22 মাইনাস 6। তাহলে একটু খেয়াল করেন,
এখানে আমাদের এই যে +22 আর এটা 30 -24 আর 6 কত হলো 30, তার মানে দুটো মিলে কত হলো 0 হলো। তার মানে f(2) ইকুয়াল কি হবে 0 হবে। 4 এর উপরে পাওয়ার x রয়েছে, অর্থাৎ 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি 8 হয় তাহলে x এর মান কত, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী তাহলে 4 এর উপরে পাওয়ার দিতে হবে কত, 4 এর উপরে যদি আমরা 2 পাওয়ার দিই তাহলে 16 হয়, তার মানে 2 এর অর্ধেক দিতে হবে, তাই না? আর 2 এর অর্ধেক কত হয় 1.5, আর 1.5টাকে কি আমরা 3/2 দ্বারা প্রকাশ করতে পারি না? নিশ্চয়ই পারি। তার মানে 3/2টা হচ্ছে x এর মান। কোন ত্রিভুজের 3টি বাহুকে, আচ্ছা কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত? এটা জাতীয় প্রশ্ন, 360 ডিগ্রি। এরপরে যেটি রয়েছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার, অপর বাহু দুটির দৈর্ঘ্য 10 মিটার হলে ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানে আমাদের কি বলা আছে, সমদ্বিবাহু, তার মানে দুই বাহু সমান, এটা কত 10, এটা 10, আর ভূমিটা হচ্ছে 16। তাহলে এখানে 4/2। আচ্ছা আমরা এখানে যদি একটু করে দিই আপনাদের, b/4 √4 a² - b²। তার মানে বিটা কি আমাদের হবে, এখানে আমাদের এখানে b হচ্ছে ভূমি, তার মানে এখানে 16/4 √4 ইন্টু a², এটা কত, এই যে সমান বাহু 10, তার মানে 10² 100 মাইনাস 16 দিয়ে গুণ করলে 16 কত হবে, তাহলে এখানে 16 দিয়ে 16কে আমরা যদি গুণ করি তাহলে যেটা হবে তা হলো 256, আর এই 256টা আমাদের এখানে লিখতে হবে। তাহলে এখানে 4 দিয়ে আমরা যে 16কে কাটি, তার মানে হবে 4 √400 মাইনাস 256, তা 4 √400 থেকে আমরা 256 যদি বিয়োগ করি, 400 মাইনাস 256 বিয়োগ করলে কত হচ্ছে, 6 আছে কত হলে 10, 4 144। আচ্ছা 144, 4 গুণন 144কে রুট করলে হবে 12, 4 12 48, অর্থাৎ 48 হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে রয়েছে যে a² - 3a, a² - 9, a² - 4a + 3 এর গসাগু কত? তাহলে গসাগু বলতে আমরা বুঝবো যে তিনটার মধ্যেই থাকতে হবে, মানে তিনটা রাশির মধ্যেই একটা নির্দিষ্ট রাশিকে উপস্থিত থাকতে হবে। তাহলে এখানে প্রথমত আমরা যদি দেখি যে এখানে a-3 রয়েছে, a ইন্টু a-3, এখানে শুধু a-3, এখানে a-3, তার মানে প্রত্যেকটার মধ্যে কিন্তু a-3টা কিন্তু প্রেজেন্ট রয়েছে, তার মানে a-3টা হবে এখানে সঠিক উত্তর। এরপরে আমাদের যেটা রয়েছে যে চতুর্ভুজের 4 কোণের অনুপাত 1:2:2:3 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত হবে? তাহলে এখানে বৃহত্তম কোণের পরিমাণ হবে 135 ডিগ্রি। কিভাবে 135 ডিগ্রি হবে? আচ্ছা আপনারা অনেকে বলতে পারেন গতকালের ক্লাস কি না, এটা না, গতকালের ক্লাসের কয়েকটা প্রশ্ন এখানে যুক্ত রয়েছে। তাহলে এখানে 2 আর 1 3, 3 3 6 2 8, তার মানে 360কে 8 দ্বারা ভাগ করলে হবে 45, আর 45কে 3 দ্বারা গুণ করলে হবে 135, এবং এটাই হবে সঠিক উত্তর। সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ 120 ডিগ্রি হলে এর বৃহত্তম কোণ, আচ্ছা এর বাহুর সংখ্যা কত হবে? তাহলে এর বাহুর সংখ্যা হবে 6টি। কিন্তু কিভাবে? তো এখানে সহজে যদি আমরা বের করতে যাই তাহলে প্রথমে যেটি করতে হবে, 180 থেকে আমাদের অন্তকোণ কত আছে, 120 রয়েছে, তার মানে এখানে 180 থেকে 120 বিয়োগ করলে কত হবে, 60 হবে। আর তাহলে এই যে 360কে আমরা 60 দ্বারা ভাগ করব, তাহলে কত হবে, 6 6 36, আর এই 6টাই হচ্ছে না এটা আনসার। 30 লিটার পরিমাণে মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3 হলে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত কত হবে, 3:7 হবে, অর্থাৎ ব্যস্তানুপাতিক হবে। তাহলে এখানে সহজ যে নিয়ম, মোট কত 30 গুণন পার্থক্য 4 ভাগ অনুপাতের ছোট সংখ্যা, 3 60 করলে 20, 4 20 80। আচ্ছা এটা তো 30 না, আচ্ছা তাহলে 30, 3 10 30, 4 10 40, 40 লিটারটা হবে এখানে সঠিক উত্তর। আমি আবার বলছি, মোট ছিল 30 গুণন পার্থক্য ভাগ অনুপাতের ছোট সংখ্যা সমান 40 লিটার। a + b = √7, a - b = √5 হলে 8ab ইন্টু a² + b² সমান কত? তাহলে এখানে এটার দুইটা সূত্র আমাদের ব্যবহার করতে হবে, এখানে সঠিক উত্তরটা হবে আমাদের 24, তার মানে 24টা হবে রাইট অ্যান্সার। আচ্ছা যদি আমরা এটা সূত্রে কনভার্ট করতে যাই তাহলে আমাদের এখানে কি হবে, 4ab * 2 * a² + b²। যারা ক্লাস 5 ক্লাস
9, 10 যারা পড়েছেন 3.1 শেষ দিকে এই অঙ্ক তো আছে না, হ্যাঁ একদম নিচের দিকে, কম সম্ভবত 19, 20, 21 মধ্যে। তাহলে এখানে 4ab সূত্র মানে কি করব, a প্লাস বি টোটাল স্কয়ার মাইনাস a মাইনাস বি টোটাল স্কয়ার, আর এখানে a প্লাস বি টোটাল স্কয়ার প্লাস a মাইনাস বি টোটাল স্কয়ার। তারপরে এটা আমারও মাঝে মাঝে উল্টাপাল্টা হয়ে যায়, হ্যাঁ একটা সময় এটা করতাম যে এখানে অ্যান্সার এক হবে, আপনি ভুল করবেন বাট অ্যান্সার একই আসবে, বাট এই যে 4ab এর সময় যে মাইনাস আর 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান প্লাস নিতে হয়, এই জায়গাটা যদি আপনি ভুল করেন আপনার অ্যান্সার সঠিক হলেও অঙ্কটা ভুল হবে। তাহলে এখানে জাস্ট আমরা √7 আর √5 বসাবো, যেহেতু স্কয়ার আছে তাহলে 7 মাইনাস 5, 7 প্লাস 5 হবে। তার মানে এখানে 2 গুণন 12 ইকুয়াল টু 24। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। এরপরে যেটি আমাদের রয়েছে লগ √3 টু দি পাওয়ার 81। তাহলে এখানে চিন্তা করতে হবে 3 উপরে পাওয়ার কত দিলে 81 হয়, 4 দিলে হয়। তার মানে √3 উপর পাওয়ারটা দ্বিগুণ দিতে হবে, মানে 8 দিতে হবে, আর 8 দিলেই হচ্ছে রাইট অ্যান্সার হবে। একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের মান যদি 80 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে অপর কোণের মান কত হবে। তাহলে এখানে এটা বলছে যে এটাই যদি 80 ডিগ্রি হয়, কি বলছে ভালো করে খেয়াল করবেন, প্রশ্নটা খেয়াল করবেন, সমদ্বিবাহু, তাহলে এখানে যাই থাকুক না কেন বাকিটুকু সমান সমান অংশ বিভক্ত হবে, তার মানে এটাও 50, এটাও 50। বুঝাইতে পারলাম কিনা? এখন কথা হলো এখানে যদি 50 হতো তাহলে কি হতো, হ্যাঁ এখানে যদি 50 হতো তাহলে বাকি থাকতো কত, 130। এই 130কে অর্ধেক অর্ধেক দুই পাশে ভাগ করে দিতে হতো। দুই কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে, আচ্ছা দুটি কোণের সমষ্টি যখন দুই সমকোণ হবে তখন একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হবে, আর যদি এক সমকোণ হয় সেটাকে পূরক কোণ বলা হবে, তার মানে সম্পূরক কোণ। x প্লাস 2y ইকুয়াল টু 4 এবং x ডিভাইডেড y ইকুয়াল টু 2 হলে x এর মান কত, এটা আমরা ক্যালকুলেশন না করে জাস্ট অপশন ধরে করতে পারি। তাহলে এখানে x এর মান আমাদের বলতে বলেছে, তাহলে প্রথমে x এর মান যদি 0 ধরি তাহলে 2y হচ্ছে, 4 হচ্ছে না, এই অপশন বাদ। 1 যদি ধরি তাহলে সেক্ষেত্রে এখানেও হবে না, তার মানে আমরা যদি এখানে 1 ধরি, x এর মান 1 ধরলাম, তাহলে এখানে 2 রয়েছে, আর এখানে যদি আমরা 1 ধরি y এর মান, তাহলে 2 একে 2 এর আগে 3, তার মানে এটাও হচ্ছে না। x এর মান যদি আমরা 2 ধরি, আবার এখানে কত রয়েছে 2y, তার মানে এখানে 2 আর 2 4, তার মানে y এর মানটা আমাকে 1 ধরতে হবে। বাট এই ফরম্যাট অনুযায়ী এটা হয় কিনা, তাহলে দুটার কি ধরলাম, উপরেও 2 ধরলাম আর নিচে 1 ধরলাম, তাহলে 2 এর 1, তার মানে 2 মিলে যায়, তার মানে x এর ভ্যালিড মানটা হচ্ছে 2। আমি আবারও বলছি, x এর মান আমরা 2 ধরলাম, তাহলে 4 মিলানোর জন্য y এর মানটা ধরতে হচ্ছে 1, তার মানে 2 2 4। আর এখানে তাহলে x এর মান 2, উপরে y নিচে 1, তার মানে 2 1 2, তার মানে এখানে আমাদের শর্তটা ফিল আপ হয়েছে, তার মানে সঠিক উত্তর। x মাইনাস 4 টোটাল স্কয়ার ইকুয়াল টু 0 হলে মূলকোণের সমীকরণ কয়টা, মূল তো সমীকরণ একটাই, তার মানে এখানে আর কিছু করার নেই। একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করে 20 টাকা ক্ষতি হলো, তার মানে শতকরা ক্ষতির হার কত, তার মানে 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত, 400 টাকা। তাহলে 400 টাকায় কত টাকা ক্ষতি হয়েছে, তাহলে 400 টাকায় ক্ষতি হয়েছে 20 টাকা, সেটা যদি 200 টাকা হতো সেটা কত হতো, 10 টাকা, আর 100 টাকা হলে হতো 5 টাকা, তার মানে 100 টাকার সাথে সম্পর্ক হতো পার্সেন্ট, তার 5%। দুটি সংখ্যার যোগফল 15 বিয়োগফল 13, ছোট সংখ্যাটি কত, তার মানে যোগফল যদি 15 হয় তার মানে 8 আর 7 15, দুটার বিয়োগফল কত, আচ্ছা দুটি সংখ্যার যোগফল 15, 8 7 15 আর বিয়োগফল 13, কেমনে কি রে ভাই, তাহলে তো এখানে 8 7 ধরা যাবে না, তাহলে এখানে 14 যোগ 1 15 আর 14 বিয়োগ 1 13, তার মানে ছোট সংখ্যাটি কত, 1। ওকে, আচ্ছা এবারে যেটা রয়েছে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, সূচক লব থেকে 6 আচ্ছা এখানে 64 রয়েছে এবং এখানে গুণন, এটা কিন্তু x না, একটু ভালো করে খেয়াল করবেন, এটা কিন্তু x না, এটা গুণন কিউবিক √7। তাহলে এটাকে আমরা যেভাবে করতে পারি তা হচ্ছে, আমরা অঙ্কটা যদি একটু উঠায় নেই, যে 6 এখানে 64 গুণন এখানে কিউবিক 27, তাহলে এখানে 64 1/6 করে নিতে পারি, গুণন এখানে 27 এখানে 1/3 করে নিতে পারি। এবারে 64কে আমরা 6 ভিত্তি দিয়ে ভাঙাতে পারি না, তাহলে 6 এর উপরে কত হয়, কিউব হয়, ইন্টু
তাহলে এখানে তাহলে এখানে 2 এর উপরে আমাদের যদি নেই, 2 এর উপরে যদি আমরা 6 নিই, তাহলে এখানে আমাদের কত হচ্ছে 1/6, আবার এখানে 3 এর উপরে কিউব গুণন 1/3। তাহলে এখানে 2 আর এই 6 কেটে যাবে, গুণন এই 3 কেটে যাবে, তার মানে 3 দুগুণে 6 আর 6টাই হবে আমাদের সঠিক উত্তর। ওকে, এরপরে যে অঙ্কটি আমাদের রয়েছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? তাহলে বড় সংখ্যাটি হবে 100, ছোট সংখ্যাটি হবে 99। 3x² - x + 5 = 0 হলে x এর সহগ কত? আচ্ছা, x এর সহগ কত? x স্কয়ারের কিন্তু বলে নাই, সবাই কিন্তু আমরা এখানে -3 দিয়ে মানে 3 দিয়ে দিই, যেহেতু প্রথমে আছে না, ওই যে কথায় আছে যেহেতু ইংরেজিতে বলছে তার মানে ঠিকই বলছে। হ্যাঁ, বিষয়টা তা না, এটা রয়েছে, ভালো করে খেয়াল করতে হবে যে এখানে এক্স স্কোয়ারের সহগটা হচ্ছে 3, বাট এক্স এর সহগ সাথে তো কিছু নাই, তার মানে 1 আছে, আর শুধু 1 নাই, -1 আছে, তাই না? তার মানে ইংরেজিতে বলছে মানে ঠিকই বলছে, তাই না? সাধারণ জ্ঞান শুরু করার পূর্বে আরো একবার মনে করে দিতে চাই প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের 19তম শিক্ষক নিবন্ধনের স্পেশাল সাজেশনটি সংগ্রহ করেন নাই, অবশ্যই আমাদের ডেসক্রিপশন এবং স্লাইডে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে খুব দ্রুত এটি সংগ্রহ করুন, কারণ আমরা এটা ইনশিওর করতে পারি যে আপনারা শুধু এই বইটা যদি ঠিকমতো কমপ্লিট করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনারা প্রিলিমিনারি অন্তত পাশ করা নিয়ে কোনো ধরনের টেনশনে পড়বেন না। তাহলে আমরা জিকে অংশের শুরুতে যে প্রশ্নটি যুক্ত করেছি, বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কবে? তাহলে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল 10 এপ্রিল, শপথ 17 এপ্রিল। তার মানে আচ্ছা সরি, এটা তো 70 সাল, তাই না? তাহলে 1971 সালের 10 এপ্রিল, এটি কিন্তু নয়। গারো ক্ষুদ্র জাতি সত্তার সমাজের পরিবারের নাম কি বলা হয়? কে পরিবারের প্রধানকে হয় মা। মালালা ইউসুফজাই এবং কৈলাস সত্যার্থী নোবেল পুরস্কার পেয়েছিলেন কিসের উপরে ভিত্তি করে? তারা পেয়েছিলেন শান্তিতে। বাংলাদেশের প্রথম মহিলা উপাচার্যের নাম কি ছিল? ডক্টর ফারজানা ইসলাম। খুব সম্ভবত এটি জাহাঙ্গীরনগরের। হ্যাঁ, সঠিক আমার জানা নেই, মেবি হতে পারে। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? এটি আপডেট আপনারা পড়ে নেবেন, যেহেতু পরীক্ষা আমাদের সার্কুলার, যেহেতু এটা ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, মার্চ অথবা এপ্রিল, খুব সম্ভবত মার্চের শেষ বা এপ্রিলের শুরুতেই পাবেন। তাহলে কাছাকাছি সময়ে যদি অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টটা প্রকাশ হয়, তাহলে সেই অনুযায়ী আপনাকে উত্তর করতে হবে। যদিও আমাদের এখানে অপশন অনুযায়ী বর্তমানে 1.37টা হবে রাইট অ্যান্সার। যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম কি? এটা হচ্ছে সড়ক ও পরিবহন সেতু মন্ত্রণালয়। হ্যাঁ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি? নতুন, সেটি হচ্ছে ময়মনসিংহ। জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা? প্রশাসনিক কাজ করে জাতিসংঘ সচিবালয়, তার মানে এটি হবে রাইট অ্যান্সার। গ্রিন হাউস গ্যাস নয় কোনটি? কার নাইট্রোজেনটা গ্রিন হাউস গ্যাস নয়। নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে? নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়ে। এখানে মজার ঘটনা কি, এখানে কিন্তু একেবারে সূর্য কখনো অস্ত যায় না। হয়তো রাতের বেলা দেখা যাচ্ছে যে অনেক দূরে ছোট্ট আকারে সূর্য দেখা যাচ্ছে, মানে সেটা রাত, যেমন আমরা চাঁদ দেখি সেই রকম, বাট পুরোপুরি কখনো অস্ত যায় না, কারণ তারা একেবারে উত্তর প্রান্তে অবস্থিত। আচ্ছা, গ্রামীণ ব্যাংক কোন ধরনের তালিকার অন্তর্ভুক্ত? আচ্ছা, গ্রামীণ ব্যাংক এটা যেমন অতফসিলি ব্যাংক, এটা কিন্তু অতফসিলি ব্যাংকভুক্ত একটা। আন্তর্জাতিক মানবাধিকার দিবস, এটা গুরুত্বপূর্ণ, প্রতি বছর 10 ডিসেম্বর পালন করা হয় আন্তর্জাতিক মানবাধিকার দিবস। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি? ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ, আর স্কেল কত থাকলে সেটি হবে রিখটার স্কেল। 21তম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কোথায়? আচ্ছা, 21তম বলা আছে, তো এই তমগুলো কিন্তু মনে রাখতে হবে। 21তম হয়েছিল রাশিয়ায়, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স, আর 22তম হয়েছিল কাতারে, যেখানে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ঠিক আছে, এরপরে বাংলাদেশের প্রথম জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম জাদুঘর অবস্থিত বরেন্দ্র গবেষণা জাদুঘর। এটি মানবদেহে প্রতিটি কোষে কত জোড়া ক্রোমোজোম থাকে? এখানে কিন্তু আমরা জানি যে মোট 23 জোড়া ক্রোমোজোম থাকে। সিএনজি এর পূর্ণ রূপ কোনটি? এটাকে বলা হয় কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, তার মানে কম্প্রেসড ন্যাচারাল গ্যাসটা আমাদের খ নাম্বার অপশনে রয়েছে। সিডার, সিডার কি? সিডার বলতে বলা হয় ঘূর্ণিঝড়কে, যার অর্থ চোখ। এটা হচ্ছে সিংহলি বা শ্রীলঙ্কান ভাষা, তার মানে এখানে ঘূর্ণিঝড় আমরা বলতে পারি, এটি সঠিক উত্তর।
গুগল কি? গুগল মূলত একটা সার্চ ইঞ্জিন। আমরা গতকাল কমিউনিটিতে দিয়েছিলাম, হিউজ পরিমাণ স্টুডেন্ট এটা কিন্তু অংশগ্রহণ করেছিলেন। আল জাজিরা কোন দেশের সংবাদ সংস্থা? আল জাজিরা হচ্ছে কাতার ভিত্তিক একটি সংবাদ সংস্থা। বিজ্ঞানীরা ইবোলা ভাইরাস শনাক্ত করেন কত সালে? এটি 1976 সালে ইবোলা ভাইরাস শনাক্ত হয়েছিল। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, গোবি মরুভূমি কোথায় অবস্থিত? গোবি মরুভূমি অবস্থিত এশিয়ায়, আর এশিয়াতে অবস্থিত মঙ্গোলিয়া, সুতরাং মঙ্গোলিয়াতে অবস্থিত বা এশিয়াতে অবস্থিত। জাতিসংঘ দিবস পালন করা হয় কবে? প্রতি বছর অক্টোবরের 24 তারিখ, অর্থাৎ 24শে অক্টোবর জাতিসংঘ দিবস পালন করা হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প কোথায় অবস্থিত? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই প্রকল্পটি অবস্থিত, এই ক্ষেত্রে আমি যদি বলি, এখানে নর্মালি আমরা ঈশ্বরদী পাবনা এতটুকু বলতে পারি, ঠিক আছে, ঈশ্বরদী পাবনা, বাট এটাকে আমি ভাইবাতে এটা প্রশ্ন আমাকে করা হয়েছিল যে কোন উপজেলাতে অবস্থিত, উপজেলাটা কোথায়, এটা আপনারা একটু ভালো করে পড়বেন, এটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন যে কোন উপজেলায় অবস্থিত। হ্যাঁ, আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটির রচয়িতা কে? এই গানটির রচয়িতা হচ্ছেন আব্দুল গাফফার খান। আর এই গীতিকার বা রচয়িতা দুটো কিন্তু একই জিনিস, তাহলে আব্দুল গাফফার চৌধুরী, আব্দুল গাফফার খান নয়, আব্দুল গাফফার চৌধুরী। আবার বলছি, রচয়িতা বা গীতিকার একই জিনিস। প্রিয় শিক্ষার্থী, আপনারা যে যেখান থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা যে যেখানে আছেন, আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন, এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাসটি। আল্লাহ হাফেজ।